গানের ভুবনে সব সময়ে সব যুগেই মৌলিক গান যেমন সৃষ্টি হয়েছে, আবার পাশাপাশি অনুকরণ করেও অনেক নতুন গান হয়েছে। তারপরেও সেসব গানের ছিল মানুষের আবেগ অনুভূতিময় দারুণ সব কথার ছড়াছড়ি। এখন সময়ের পরিবর্তনের সঙ্গে সেসব আবেদনও হারিয়ে গেছে। ফলে মৌলিক গান হলেও অন্তর ছুঁয়ে যাওয়ার মতো গান এখন আর তেমন দেখা যাচ্ছে না। মনের অজান্তেই গুনগুনিয়ে কেউ গাইছে না, কিংবা দিচ্ছে না কোনো পংক্তিতে সুর, সেরকমও শোনা যাচ্ছে না আজকাল। এখন প্রযুক্তি হাতের নাগালে এসে পড়ায় নতুন গানের ব্যাপক প্রচার প্রচারণা চললেও শ্রোতাদের তার প্রতি তেমন কোনো সাড়া নেই। প্রাণ না থাকায় শ্রোতারা যেমন কদিন পরেই ভুলে যাচ্ছেন নতুন গান, তেমনি সিনিয়র শিল্পীরাও নতুন গানে আগ্রহ খুঁজে পাচ্ছেন না। তরুণ প্রজন্মের শিল্পী তো আছেনই, কথা ও সুর এর গভীরতা না থাকায় প্রতিষ্ঠিত শিল্পীরাও নতুন গানে বাজার মাত করতে ব্যর্থ হচ্ছেন। এত সমস্যার ভিড়েও বেশ কিছু মৌলিক গানের জন্ম হয়েছে সাম্প্রতিক সময়ে। কথা, সুর আর সঙ্গীত আয়োজনে প্রশান্তির ছোঁয়া ছিল সেসব গানে। শিল্পীর মৌলিক গানেই তার পরিচয়। ছুটির রাতে লাইভের আজকের এই বিষয়ে আমরা কথা বলতে চাই। আমি জুলহা জুবাইর আপনাদের সাথে আছি এবং দুজন চমৎকার মানুষ আছেন। ডান থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী মারুফা তৃষা, আরও আছেন টিনা রাসেল, এবং খুব স্বাভাবিকভাবেই কাহনে আমরা আজ শুভ ভাইকে পাচ্ছি। গিটারে শামুদা আছেন, কিবোর্ডে সজীব ভাই আছেন। প্রত্যেককেই স্বাগত। যেই প্রসঙ্গটায় কথা বলছিলাম, প্রসঙ্গক্রমেই প্রসঙ্গে আসতে হয়। একটা সময় ছিল যখন আমাদের গুনগুন করে বেশ কিছু চেনা জানা গান গাইতাম। যেমন আজও যখন সহকর্মীদের সাথে কথা হচ্ছিল, প্রাসঙ্গিকভাবেই একটা গান গুনগুন করছিল একজন, জিজ্ঞেস করলাম, আচ্ছা এই সময়ের এরকম কোনো গান নেই? এই যে একটা তাগিদ থেকে মৌলিক গানের যে সৃষ্টি, একজন শিল্পী হিসাবে কি মনে হয়? কার কাছ থেকে শুরু করব? তৃষাকে দিয়ে শুরু করি। একজন শিল্পীর কেন মৌলিক গান থাকা উচিত? অবশ্যই থাকা উচিত। মৌলিক গানটা একটা শিল্পীর পরিচয়, আমার যেটা মনে হয়। মৌলিক গান দিয়েই ঠিক আছে, আপনি অন্যান্য শিল্পীদের গান অবশ্যই গাইতে পারবেন, কিন্তু নিজের সত্তাটা কোথায়? তো সেই জন্যই আসলে মৌলিক গান আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীর জন্যই খুব খুব জরুরি। মানে নিজের অস্তিত্বের জন্য। নিজের অস্তিত্বের জন্য অবশ্যই। এই টিনার কাছ থেকে শুনি, একই রকম ভাবনা? হ্যাঁ, অবশ্যই, এর বাইরে আসলে ভাববার কোনো সুযোগ নাই। আর প্রথমে যখন প্রশ্ন করেছেন শিল্পী, সো মানে অনেক গান গেয়ে অনেক গানের পরিচিতি এবং অনেক মানুষের কাছে পৌঁছানোর পরেই কিন্তু আসলে শিল্পী শব্দটা হয়তো একজন গানের মানুষের নামের সাথে যুক্ত হতে পারে। আর এই শিল্পী শব্দটা যতক্ষণ না একজন গানের মানুষ নিজে ওন করতে পারছে, এবং সেটা তখনই পসিবল যখন না তার নিজের গান থাকবে। এখন তো ডিজিটাল মিডিয়ার কারণে বেড়ে গেছে না? কিন্তু এখানে আরেকটা কথা আছে যে আপনি অনেক কথাই চলে আসে, সো আমি প্রশ্ন আমার অনেকগুলো আছে, আমি জানি উত্তরটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, সেটাই আসলে সব যদি ক্লিকবেটের এই যুগে অনেক বেশি ক্লিক আর ভিউ, যদি আমি সেটাই যে সবাই কিন্তু চান্স তো পাচ্ছে না। সবাই, আপনি কি দেখছেন যে সব আর্টিস্ট যারা ওই থেকে বেরোচ্ছে সবাই কি ভালো গাইছে, অথবা সবার ওরকম কিন্তু আপনি বলতে পারবেন না। অনেক ভালো শিল্পী কিন্তু বাংলাদেশে আছে, নিশ্চয়ই আছে, কিন্তু দর্শকের কাছে পৌঁছাচ্ছে কিনা। আচ্ছা, এটা একটা অনেক বড় টপিক। একটা গান শুনে নিয়ে আমরা এই টপিক আরেকটু আলোচনা করতে চাই। তৃষার কাছ থেকে শুনে নিই গান। কি শুনছি? মনের খুব কাছের একটা গান আমি গাইতে চাই। এই গানটা আমাকে দিয়েছিলেন আমার ভীষণ ভীষণ প্রিয় শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। এই গানটা প্রথম আমার যেহেতু হোম টাউন চট্টগ্রাম, তো সেখান থেকেই আজ থেকে প্রায় 9-10 বছর আগে এই গানটা আমি গিয়েছি, এবং উনি আমাকে এজন্যই বলছি যে উনি সেই সুযোগটা, তখন কিন্তু আমি এরকম ছিলাম না, অথবা আমাকে এখন যেরকম দর্শক তৃষা চিনছে, মারুফা তৃষা চিনছে, তখন কিন্তু একদমই শুরুর দিকে মানে কেউ আমাকে চেনে না। আমি ইনফ্যাক্ট আমি ঢাকাও কখনো আসিনি। প্রথম এই গানটার থ্রুতে আমার ঢাকা, উনি আমাকে বলেছিলেন তুমি আসো, তোমার ভয়েসে আমি একটা গান রেকর্ড করতে চাই। আমরা একটু শুনি তাহলে, স্যার যেটা রেখে গেছেন তৃষার জন্য। একদমই ওনার একদম উপহার বলবো আমি। এই গানটার কথা লিখেছেন কমল কলি এবং সুসঙ্গীত স্যার।
আমার চোখ জোড়ায় রে, দেখে আমার বাংলা মায়ের মুখ, ও দেখে আমার বাংলা মায়ের মুখ। রক্ত দিয়ে কিনেছি স্বাধীনতার ফুল, সেই ফুলের মালা গলায় দিলাম কানে দোল। রক্ত দিয়ে কিনেছি স্বাধীনতার ফুল, সেই ফুলের মালা গলায় দিলাম কানে দোল। তোরে জন্যে মনে মা আছে স্বর্গসুখ, আছে স্বর্গসুখ। আমার মন জোড়ায় রে, আমার প্রাণ জোড়ায় রে, আমার চোখ জোড়ায় রে। জন্ম মা তোরে কাতর, মৃত্যু যে তোর নাম, যুদ্ধ জয়ী বিজয়িনী তোর পরিচয় তাই। জন্ম মা তোরে কাতরে, মৃত্যু যে তোর নাম, যুদ্ধ জয়ী বিজয়িনী তোর পরিচয় তাই। তোকে নিয়ে যে বনে গল্প যে শব্দ, গল্প যে শব্দ। আমার মন জোড়ায় রে, আমার প্রাণ জোড়ায় রে, আমার চোখ জোড়ায় রে। দেখে আমার বাংলা মায়ের মুখ, ও দেখে আমার বাংলা মায়ের মুখ, দেখে আমার বাংলা মায়ের মুখ, ও দেখে আমার বাংলা মায়ের ওয়াও, চমৎকার। মানে এই যে মৌলিক গানগুলোর মধ্যে যখনই আমরা দেশের গান পাই, তখন এটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা বা ভালোবাসা এটার সাথে জুড়ে যায়, কারণ আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে কানেক্ট করতে পারি গানটার সাথে। স্যারের অসাধারণ এই সৃষ্টিটি যৌক্তিক জায়গায় হয়তো ঠিক মানুষটাকে উপহার দিয়ে গেছে। যাই হোক, একটা ক্রেডিট দিলাম। একটু টিনা রাসেল, আপনার কাছে আসতে চাই। গানটা শুনে নিই, তারপর কিছু কথা আছে আপনার কাছে, কারণ আপনি যেহেতু গান নিয়ে পড়েছেন, গান নিয়ে বড় হয়েছেন এবং ঘরও করছেন গানের মানুষের সাথে, তাই অনেকগুলো প্রশ্ন আপনার জন্য। তবে একটা গান শুনে ফিরি আমরা। মনে হচ্ছে অনেকদিন পরে মানে গান গাচ্ছি ক্যামেরার সামনে, এরকম ফিল হচ্ছে আমার আজকে। আচ্ছা, আমি যে গানটি করব সেই গানটি যথারীতি জুলফিকার রাসেলের লেখা, এবং গানের সুর এবং কম্পোজিশন করেছেন বাপ্পা মজুমদার, এবং গেয়েছি আমি। ওই যে বললাম ঘরের মানুষ, গানের মানুষ, আমরা শুনে ফেলি গানটা। ওকে, একটু গাইছি। কিছু নিয়ে যা তুমি
দুজনকে অসংখ্য ধন্যবাদ। একটা দেশের গান যখন মৌলিক, এটার পরে যেই চাহিদাটা থাকে সেই চাহিদাটা বোধহয় পুরোপুরি টিনার গানের পরে সেই প্রশান্তিটা পেয়ে Thank গেছি। you, আমরা but- আলাপচারিতা ফিরবো, একটা ছোট হ্যাঁ, বিরতির sure. সময় হয়েছে। দর্শক দেখছেন ছুটির রাতে লাইভ, ছোট্ট একটা বিরতির পরে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ছুটির রাতে লাইভের এই আয়োজন। জুলা জুবাইর আপনাদের সাথে আছি এবং আমরা আজকে একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলছিলাম। আসলে একজন শিল্পীর পরিচয় তার মৌলিক গানে, এই প্রসঙ্গে বা প্রাসঙ্গিকভাবে যে আলাপগুলো আমাদের সামনে আসছিল তা আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছিলাম। সেই আলাপে যাবো, তবে আরেকটা গান এবার শুনতে চাই। টিনা, আপনার কাছ থেকে শুনবো, কি গান শুনছি? এখন যে গানটি গাইছি এই গানের টাইটেলটা একটু অন্যরকম, এবং এই গান বের হওয়ার পর সবাই একটু আমাকে ডিফারেন্টভাবে ট্রিট করেছে, বিকজ গানের টাইটেল হচ্ছে পাগলেরই বেশ। তো কেউ ইউটিউবে সার্চ দিলে টিনা রাসেল পাগলের কি উদ্দেশ্য প্রণোদিতভাবে লিখে আপনাকে দিয়ে গাইয়েছে এগুলো কিনা, মানে কোনো ঘটনার প্রেক্ষিতে? না, কিছুই না। আমি আসলে যে সময় গানটা রিলিজ করি ওই প্রথম লাইন নিয়ে নর্মালি হচ্ছে গানের টাইটেল হয়। সো ওই সময় আরেকটি গান অলরেডি স্টাবলিশ হয়ে গেছে, ওই যার কারণে মানে প্রথম মুখের শেষ লাইন দিয়ে টাইটেল সিলেকশন আর কি। সো আমার গান হচ্ছে এখন গাইছি পাগলেরই বেশ। গানটির সুর এবং কথা হচ্ছে জিশান খান শুভ এবং কম্পোজিশন হচ্ছে নাভেদ পারভেজ। আমি গেয়েছি। শুনি। একটু ফোক প্যাটার্নের গান, মানে আমার জন্য প্রথম ছিল এক্সপেরিয়েন্সটা গাই। তুই
নিউ এক্সপেরিয়েন্সের কথা টিনা বলছিল, মানে ডেফিনেটলি ইট ওয়াজ এ ব্রেভ এফোর্ট। নিজের জনরা থেকে বেরিয়ে এসে এরকম একটা এক্সপেরিমেন্ট করা, এটা সত্যিকার অর্থে অনেক সাহসের, আমার জন্য কঠিন ছিল। এটা একটা বিশাল সাহসের ব্যাপার। এই একটা জায়গায় প্রশ্ন, বাড়িতে একজন গীতিকবি আছেন, তিনি মন ভালো থাকলে লেখেন, মন খারাপ থাকলে লেখেন, একটা রোমান্টিক মুহূর্তেও হয়তো তিনি লেখেন। খুব স্বাভাবিকভাবে যখন করে লেখা পড়া হয়, খুব স্বাভাবিকভাবে একটা আগ্রহ নিশ্চয়ই তৈরি হয় যে না এটা তো একটা সুন্দর গান, এটা নিজের জন্য হলে ভালো হতো, নিজের মৌলিক গান। হয়তো তিনি অন্য কিছু চিন্তা করে রেখেছে, এরকম সিচুয়েশন হয় কিনা? একবারই হয় না। একবারই হয় না, মানে পছন্দ এখন হলে ওটা নিয়ে পর্যন্ত- কোনো কম্প্রোমাইজ নেই। না, ওর লেখার ব্যাপারটা আসলে ওর সাথে আমার জার্নি শুরুর পরে যেরকমটা হয়েছে, মানে যখনই নতুন মনে হয় ওর অলস টাইমের মধ্যে আমি যুক্ত হয়েছি, ব্যাপারটা আচ্ছা। এরকম হতে পারে। মানে যা লেখা লিখে ফেলেছে। আচ্ছা, এখন আর লেখেন না না? না, এখনো লিখে, বাট লেখাটা তখনই হয় যখন হচ্ছে মানে তাকে দিয়ে কেউ কোনো আর্টিস্ট লিখাচ্ছেন, আচ্ছা। এরকমটা হয়। বুঝতে পেরেছি। তো আগে থেকে আমি জানি যে এই আর্টিস্টের জন্য গানটা লেখা হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আর এর কিছু করার থাকে কিছু না। করার থাকে না। এর মাঝে মধ্যে এরকম হুট করে যদি কোনো কিছু লেখা হয়ে যায়, 2 লাইন লিখে রাখলো, সেটা হয়তো আমাকে শোনালো। বাট আমি নিজে আগে থেকে সচেতন যে আমি কখনো এটা বলবো না, বিকজ এটা কমন, যার কারণে আপনি আমাকে কোশ্চেনটা করছেন। একদমই তাই। যাই হোক, প্রসঙ্গতে আবার ফিরে আসতে চাই। খুব স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে একটা পরিচিত গানের প্রতি আগ্রহ রয়েছে, এবং স্টেজ পারফর্ম যখন আমরা করতে যাই কোথাও, কিংবা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের মারফত হোক, কিংবা বিজ্ঞাপনদাতা সংস্থার কারণে হোক, তাদের একটা ডিমান্ড থাকে, কিংবা টেলিভিশন মিডিয়াতে গুলোতে যখন আসি, প্রডিউসাররা একটা লিস্ট ধরিয়ে দেন যে এই হ্যাঁ, গানগুলো করতে হবে, একদমই। এবং আমার প্রডিউসার এই ধরনের কাজ হয়তো বা করেন, যেটা আমি জানি না, শিল্পীরা ভালো বলতে পারেন। এই বিষয়টা একজন শিল্পীর জন্য কতখানি হেলদি, কতখানি স্বাচ্ছন্দ্য? আমার মনে হয় না। ঠিক আছে, আপনি সিনিয়রদের গান ডেফিনেটলি করতে পারেন, কিন্তু জোর করে হয় না। যে এই জন্যই কথাটা বলছিলাম যে প্রচার হচ্ছে কিনা? প্রচার আমাদের, যেমন ধরেন আমরা যারা নিউ কামার, তাদের গানগুলো তো ওভাবে পরিচিত না। সো টেলিভিশন মিডিয়াতে যেটা হয় যে যেগুলো পরিচিত গান, ওরা চায় যে না আপনি যেগুলো পরিচিত গান সেই গানগুলোই আপনি গান। তো সেই ক্ষেত্রে আমাদের মৌলিক গানগুলো কিন্তু পিছিয়ে পড়ছে, একদমই পিছিয়ে পড়ছে। মানে কি বলবো, এটা একদমই ক্ষোভের জায়গা আসলে এটা। আচ্ছা। এই জন্যই আমি এভাবে না, নিশ্চয়ই একটু টিনার কাছে শুনতে চাই, প্রচার মাধ্যমগুলোর দায় দায়িত্বের জায়গাটা একটু বলবেন। আর সেক্ষেত্রে নতুন যেই মাধ্যমগুলোকে আমরা দেখছি প্রচারণার, প্রচুর ক্লিক, প্রচুর হার্ড বা প্রচুর শেয়ার্ড এমন অনেক গান দেখা যায়, আদৌ মৌলিক গান বলে যারা তা দাবি করতে চান, গানের কাতারে পৌঁছয় কিনা, এগুলো অনেক বড় প্রশ্ন, এগুলো অনেক বড় বিতর্ক। সেই প্রসঙ্গে না যাই, মৌলিক গানের প্রচারণার ক্ষেত্রে টেলিভিশন বা ভিজুয়াল মিডিয়ার প্রচার মাধ্যমগুলোর দায় দায়িত্বের জায়গাটা যদি একটু বলতেন, কতখানি ঠিকমতো পালন করছে আর কেমন হওয়া উচিত? এটা আসলে মানে একটু সাহস নিয়ে বলবার ব্যাপার আছে, বাট খুবই নিউট্রালি যদি গানের মানুষের বাইরে গিয়ে সাধারণ মানুষের জায়গা থেকে যদি চিন্তা করি যে মানে গান হচ্ছে না বা গান মানে গান অনেক হচ্ছে, এবং প্রত্যেকটা শিল্পী যারা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছেন তারাও কিন্তু গান নিয়ে, এখন যারা নতুন করে যে গানটা করছেন সেটা নিয়ে অলরেডি তাদের হিট সব গানই আছে। তারপরেও নতুন কোনো গান করলেও কিন্তু আমরা নতুনরা যারা যে স্ট্রাগলটা করছি, পুরনো ওই যিনি শিল্পী হয়ে গেছেন তিনিও কিন্তু একই স্ট্রাগল করছেন। তাহলে গ্যাপটা অ্যাকচুয়ালি কোথায়? তাহলে কি প্রচার মাধ্যমগুলো কি এরকম হচ্ছে যে বড় বড় শিল্পী যারা অলরেডি মানে শ্রোতা প্রতিষ্ঠিত তাদের গানই প্রচার করছে, বা যারা পরে আসছে তারা পাচ্ছে না? বিষয়টা কিন্তু না, এখানে কিন্তু একটা গ্যাপ আছে। আমার মনে হয় যে যারা প্রতিষ্ঠিত শিল্পীদের গানও কিন্তু একই সময় একই দিনে প্রত্যেক দিন এত লিমিটেশন, এত বাজে অবস্থার মধ্যেও কিন্তু আমরা গান বের করছি, এবং প্রতিষ্ঠিত শিল্পীরাও গান বের করছেন, কিন্তু কতগুলো জানি বা কতগুলো আমরা শুনছি, সেখানে তো আসলেই একটু ঘাটতি তো আমার মনে হয় আছে। এবং আমার মনে হয় আমরা যারা গান নিয়ে পড়ে আছি তাই হয়তো এরকম মানে চিন্তা করছি, বাট যারা আসলে ওই সেক্টরটাতে যারা বসে আছে তাদের লিমিটেশনটা কিন্তু আমরা আসলে জানি না, আমরা উপলব্ধি করতে পারি না, হয়তো তারাও কোনো লিমিটেশন থেকে কাজটা করে। অফকোর্স, এবং শুধু এইটুকু জাস্ট আশা করি যে প্রত্যেকটা জায়গায় যেহেতু গানের একটা অংশ আছে, সেই জায়গাটা এতটুকু না থাকলে হয়তো ওইটুকু হতো না। সো খারাপ মন্দের ভালো আর কি, বিষয়টা এরকম। এবার একটু তৃষার কাছে আসতে চাই। তৃষা, খুব স্বাভাবিকভাবেই স্টেজ পারফর্ম যখন করতে যাই আমরা, দর্শকদের তো একটা চাহিদা বা পছন্দের তালিকা থাকে, ওই একটা জায়গায় নিজের মৌলিক গানকে জায়গা করে দিতে পারাটা কতখানি দুঃসাধ্য হয়, কতখানি চ্যালেঞ্জিং হয়? তবে আমি দুঃসাধ্য তো ডেফিনেটলি, কিন্তু তারপরও আমি কিন্তু আমার মৌলিক গান অবশ্যই আমি চাই, আমি গাই, যাতে আমার দর্শকের কাছে আমার গানটা পৌঁছাক। সেই জন্য আমি কিন্তু প্রথমেই
ফার্স্টেই আমি আমার গান দিই, আমি সেক্ষেত্রে চাই যে আমার আমাদের- গানগুলো শোনাতে। আমাদের শ্রোতাদেরও কি কিছুটা দায় আছে যে আমরা অবশ্যই আছে। বাংলাদেশের আমি এই কথাটা বলি যে বাংলাদেশে মিউজিকটা কিন্তু সেকেন্ড অপশন, এটা কম্পালসারি না। তো সেক্ষেত্রে বাংলাদেশের দর্শকের কিন্তু মেইন দায়টা ওনাদেরই আমার মনে হয়। ওনারা যদি শিল্পীদের যদি ওভাবে যদি গ্রহণ করতে হতো বা ওনারাও যদি, ওনাদেরও কিন্তু প্রমোট করার দায়িত্বটা কিন্তু ওনাদেরও আছে। নিশ্চয়ই আমরা হ্যাঁ, শোনাবার সুযোগ করে দিলে হয়তো নতুন অসাধারণ কিছু আমাদের সামনে চলে আসবে। একদমই। তো অডিয়েন্স সেটা গ্রহণ করাটাও তো একটা বিষয়। নিশ্চয়ই সো ওনাদের দায়িত্বটাও কিন্তু অনেক বড়, দর্শকের দায়িত্বটাও কিন্তু বড়। নিশ্চয়ই দর্শকের দায়িত্বই সর্বাগ্রে। একদমই, কিন্তু একটা একদমই তাই। প্রশ্ন হচ্ছে, আমরা দর্শক হিসেবে রিস্ক নিবই বা কেন, বা শ্রোতা হিসেবে রিস্ক নিবই না বা কেন? কারণ প্রচুর নয়েজ আমরা আমাদের চারপাশে হ্যাঁ। দেখি। যাই হোক, এটা অন্যরকম প্রসঙ্গ, একটা গান শুনে ফেলি। এবার কি শুনছি? এটা রিসেন্টলি বের হয়েছে এই গানটা, গেয়েছে আমি এবং ইমরান মাহমুদুল ভাই। গানটা লিখেছেন আমার ভীষণ পছন্দের আসিফ ইকবাল স্যার। এই গানটাও দর্শকরা বেশ পছন্দ করেছে, ইউটিউবে বেশ সাড়া ফেলেছে এই গানটা, ভীষণ ভীষণ পছন্দ করেছে। শুনি। তো এই গানটাই শোনাই। আমার দুনিয়াটা তুমি না, আমার দুনিয়াটা তুমি না, শুধু একবার ভালোবাসি বলে যা, শুধু একবার ভালোবাসি বলে যা। বলো না হীরামতি কি জানিতে পারো না তোমার ওই মনকে দিতে। আমার দুনিয়াটা তুমি না, শুধু একবার ভালোবাসি বলে যা, শুধু একবার ভালোবাসি বলে যা। জানি না কিভাবে কি হয়ে গেল, তোমাকে খুঁজে পেল। জানি না কিভাবে কি হয়ে গেল, তোমাকে খুঁজে পেল। যদি বলো আমার আপন হবে, আমি আর কিছুই চাই না তবে। এ জীবন নেবে যদি নিয়ে না, শুধু একবার ভালোবাসি বলে যা, শুধু একবার ভালোবাসি বলে যা।
অসংখ্য ধন্যবাদ চমৎকার দুটো গানের জন্য। এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি আমরা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি ছুটির রাতে লাইব্রেরি আয়োজনে, ফির চেক করি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ছুটির রাতে লাইভ, জুলহা জুবের আপনাদের সাথে আছি। চমৎকার দুজন অতিথি আমার সাথে আছেন। ডান থেকে আরও একবার পরিচয় করিয়ে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই, মারুফা তৃষা আমাদের সাথে আছেন টিনা রাসেল। তাদের কাছ থেকে আলাপ শুনছিলাম, গল্প শুনছিলাম, তাদের গানগুলো শুনছিলাম। আরেকটা গানে যাই, তারপরে কিছু প্রশ্ন আছে, খুব কঠিন কঠিন প্রশ্ন। এবার কঠিন পর্যায়ে শুরু, তার আগে আপনি মন ভালো থাকলে গানটা গেন। কি আজকের সুন্দর করে বিষয়টাও আসলে বললে। অনেক কঠিন। না, আমি সুযোগ দিচ্ছি, গানটা মন ভালো থাকা অবস্থায় গিয়ে নেন, তারপর কঠিন প্রশ্ন করবো। হ্যাঁ, এই জন্য বলছিলাম কি আমি মানুষ ভালো বলেনি আর কি কি। সুন্দর করে বললে হচ্ছে আমার গানের টাইটেল। আচ্ছা, গানটা লিখেছেন জুলফিকার রাসেল এবং সুর করেছেন নচিকেতা, এবং গানের কম্পোজিশন ইমরান মাহমুদুল, গেয়েছি আমি। বাহ বাহ, কি চমৎকার। কি সুন্দর করে বললে, কি সুন্দর করে বললে আমার ভালো, সান্ত্বনাটা ভালোই দিলে, ভালো বানা। কি সুন্দর করে বললে আমার ভালো, সান্ত্বনাটা ভালোই দিলে, ভালো বানা। কি সুন্দর করে বললে। অনেক কথা শুনতেও ভালো লাগে, যতই বলো শোনার ইচ্ছে জাগে। অনেক কথা শুনতেও ভালো লাগে, যতই বলো শোনার ইচ্ছে জাগে। তোমার প্রার্থনাতে চোখে, তোমার প্রার্থনাতে চোখে নদী। ও আহা, কি সুন্দর করে বললে সান্ত্বনাটা ভালোই দিলে, ভালো বানাবো। কি সুন্দর করে বললে। বললে যখন হয়তো ভালো হবে, এই প্রার্থনার মূল্য ঠিকই হবে। বললে যখন হয়তো ভালো হবে, এই প্রার্থনার মূল্য ঠিকই হবে। ভালো দিয়ে ভরে ওঠো, ভালো দিয়ে ভরে ওঠো আমার স্বপ্ন। আহা, কি সুন্দর করে বললে আমার ভালো, সান্ত্বনাটা ভালোই দিলে, ভালো বানাবো। কি সুন্দর করে বললে, আহা কি সুন্দর বললে, কি সুন্দর করে বললে। থ্যাংক ইউ। কি চমৎকার চমৎকার নিজস্ব স্বকীয় গান বা মৌলিক গান আমরা শুনছি। এই দায়বদ্ধতার জায়গা এবং শোনার জায়গাতে একটা প্রশ্ন আছে, ওই যে বাণিজ্যিক দিক ঘুরে ফিরে সব আসে। গান যতখানি শিল্পের সাথে অর্থনৈতিক একটা বিশাল বড় সংশ্লিষ্টতা, কারণ এর সাথে জীবন জীবিকা অনেকের সম্পৃক্ত। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাছে এই বিষয়টি মুখ্য, যে গানটি আমি করছি এই গানটি আসলে গ্রহণযোগ্য হয়ে উঠবে কিনা, কারণ এর পিছনকার যে ব্যয়ভার
ব্যয়ভার বহন করবার একটি বিষয় আছে। এই একটা জায়গায় ট্রেড অফটা তাহলে আসলে কিভাবে হবে, শিল্পীর সাথে প্রযোজনা সংস্থার এই যে ট্রেড অফটা কিভাবে হবে মৌলিক গানের ক্ষেত্রে? কি যে হবে আসলে এই 2024 অলরেডি শেষের দিকে, সো এই পর্যায়ে এসে আসলে এটা নিয়ে মানে ভাবতে ভাবতে আমার একটা বাকরুদ্ধ অবস্থার মতো মানে অবস্থা। সেটা হচ্ছে যে আপনি আপনার কথাতেই তো বেরিয়ে এলো যে ওনাদের দায়বদ্ধতার যে একটা জায়গা বা ওনাদের লিমিটেশনের যে জায়গাটা, একইভাবে আমরা আশা ছাড়িনি, হাল ছাড়িনি, কাজ করে যাচ্ছি। কারণ শিল্পীর কাজ গান গেয়ে যাওয়া, যদিও এটার সাথে আমাদের জীবনের সব কিছু, একজন শিল্পী খুব কমই আছে যে গানের পাশাপাশি কিছু করে, বা একজন যন্ত্রসঙ্গীত শিল্পী বাজানোর পাশাপাশি করে। বাট আমরা মাঝখানে একটা খুবই মুমূর্ষ সময় পার করেছি যখন প্যান্ডামিকের সময়, এবং ওই সময়টাতে আসলে নিজেদের কখনো না ভাবতেই হয়নি যে আমি আসলে গানের বাইরে বা একটা যন্ত্র বাজানোর বাইরে আসলে কি করি। তখনই কিন্তু ওই জায়গাটা যে আসলে এখান থেকে আমার ফিউচারটা কোথায় বা এখান থেকে আমার রিটার্নটা কোথায়, ওই সময়ের আগ পর্যন্ত আমি জানি না। আমাদের বয়সী যারা শিল্পী বা আমাদের সিনিয়র যারা মিউজিশিয়ান যাদেরকে দেখছি, শিল্পী যাদেরকে দেখছি, তার আগে কখনো আসলে তারা গেয়েই গেছেন, কখনো কিন্তু ওই জায়গাটা নিয়ে ভাবতেই হয়নি কখনো, কারণ তাদের খোরাকটাই ছিল আসলে একটা ভালো গান আমার শ্রোতার জন্য আমি গাইবো। সো সেই জায়গা থেকে আমরা এখন যে সময়টাতে আছি সেটা আসলে খুবই ভয়াবহ একটা সময়। সো আমরা ভয়াবহ সময় এরকম কিছু ভয়াবহ সৃষ্টিও হচ্ছে, এগুলো আসলে শোনা যায় না, কিন্তু প্রচুর সংখ্যক লাইক, ভিউজ, শেয়ারস এবং প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কিছু ক্ষেত্রে আগ্রহী হয় এমন একজন সৃষ্টিশীল মানুষকে তাদের ব্যানারে নিয়ে আসার। হ্যাঁ, একদমই। যে এখন আমি এমনও দেখেছি শিল্পী চুজিং এর ক্ষেত্রেও আপনার ওই লাইক অবশ্যই এটা চুজ করেও আমি দেখেছি যে চুজ করছে যে ওটার ভিত্তিতে আপনার ভিউ অনেক বেশি হবে। এর মধ্যে আমি তাহলে কি একদিন একসময় মৌলিক গানগুলো হয়ে মরে যাবে? ভবিষ্যৎ কি অন্ধকার? মৌলিক গান মরে যাবে না। আমাদের প্ল্যাটফর্মটা যেরকম একটা সময় ছিল গান মানে যে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আমরা এখন এই পর্যায়ে আছি, যে আসলে গান ভালো গাওয়া বা গান যেমনই হোক সেটা প্রচারের জন্য কিন্তু একটা ভিডিও একটা বিশাল ইস্যু হয়ে গেছে, এবং একটা গান এবং একটা ভিডিওর জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট, আমরা আর্টিস্টরা কি চিন্তা করি কি যে আমরা মঞ্চে গান গেয়ে সেটা ইনকাম, নাহলে আমি গানে ইনভেস্ট করবো কিভাবে? আমি বেঁচে থাকবো মানে আমার গান আমার অডিয়েন্সের জন্য গাইতে হবে, আমার শ্রোতাদের জন্য গাইতে হবে। যখন যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের গানগুলো যে ব্যানারে বের হতো, তাদেরও কিন্তু ওই জায়গাটা এখন আর নাই যে তারা একজন শিল্পীর পেছনে ইনভেস্ট করে হচ্ছে সে গানটা আসলে শ্রোতাদের কাছে পৌঁছবে। তখন কি হচ্ছে, ভিডিও জায়গাটাকে চেঞ্জ করে তারা বাধ্য হয়ে এই ব্যাকআপ প্ল্যান করতে হচ্ছে। নাটকে গানের যে ব্যবহারটা সেটা কিন্তু এখন হচ্ছে যে একটা ইনভেস্টে দুটো কাজ হচ্ছে। যেহেতু আমার গানের মাধ্যম হিসেবে আমাকে ইউটিউবের মানে ভিডিও ছাড়া তো ইউটিউবে শুধু একটা স্টিল পিকচার দিয়ে আর্টিস্টের চেহারা দেখে তো গান হবে না, সো সেখানেও কিছু পারফরমেন্সের ব্যাপার আছে, দেখানোর বিষয় আছে। সেই জায়গা থেকে কিন্তু ওই ব্যানারগুলো কিন্তু আবার এভাবে কাজ করছে। সো আমরা কি করছি, গান গেয়ে দিচ্ছি, এটাও একটা হোপ হিসেবে নিচ্ছি যখন কিছুই নাই, ওকে ফাইন, নাটকে যদি একটা গান আমার ব্যবহার হয়। বুঝতে পেরেছি। মোটামুটি তৃষার যদি কোনো সংযোজন থাকে। হ্যাঁ, এবং আপু তো খুব দারুণ বলেছেন, সবকিছুই বলেছেন, এবং সেই ক্ষেত্রে অনেক শিল্পী কিন্তু এমন করছে নিজেদের মতো করেও, কিন্তু তারা চাইছে নিজেদের চ্যানেল খুলে হোক। সবাই এটা শুরু হয়েছে ওই সময় থেকে নিজেদের মতো করে চেষ্টা করছে। তবে শিল্পীদের মৌলিক গান তো আর সবার ওই খোরাকটা আছে যে আমার একটা মৌলিক গান হবে, মানে এমন হয়ে দাঁড়িয়েছে যে নিজের মৌলিক গানগুলো নিজেরই তৈরি করতে হবে এবং প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিকভাভাবে তাদের গানগুলো করবেন। যাই হোক, এর মধ্যে ট্রেড অফটা কোথায় হবে জানি না। আরেকটা গান শুনবার বাকি আছে, তবে একটু দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিতে চাই। দর্শক, বাড়ি বসে যারা দেখছেন এবং শুনছেন, শ্রোতা হিসাবে দায় আমাদেরও আছে। সৃষ্টিশীল কাজগুলোর কদর যদি করতে না পারি, তাহলে ভালো সৃষ্টি হয়তো আমাদের সামনে আসবে না। নিজেরা যদি নিজেদের পছন্দের জায়গায় স্বকীয় গানগুলো বা সৃষ্টিশীল এই যে মৌলিক গানগুলোকে শোনার অভ্যাস তৈরি করতে না পারি, কিংবা আমাদের শুনবার কানটাকে যদি আরেকটু প্রসারিত করতে না পারি, তাহলে এরকম চমৎকার কিছু সৃষ্টি আমাদের একদমই না শোনা থেকে যাবে। এই দায়টা মাথায় রেখে নিশ্চয়ই আগামী দিনের পথ চলাটায় শ্রোতা এবং শিল্পী পরস্পরের সম্পূরক এবং পরিপূরক হয়ে দাঁড়াবেন, এই প্রত্যাশা, এবং প্রচুর পরিমাণে মৌলিক গান সৃষ্টি হবে, যে মৌলিক গানগুলো বাংলা গানের যে স্বকীয় ধারা আছে সেই ধারাকে আরও সুসংহত করবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ এক অতীত রেখে যাবে, যা আমাদের জন্য বর্তমান। তৃষা, তাহলে কি গান শুনছি?
আমার এটা খুব খুব আমার হৃদয়ের খুব কাছের গান। এই গানটা লিখেছেন অপূর্ব শর্মা এবং যিনি সুরসঙ্গীত করেছেন কিংবদন্তি সুজয় শ্যাম। বাহ, শুনি। একদম। দিবানিশে বাজে তোমার প্রেমের বিন। ভুলে যাওয়া যায় সহজে, মনে রাখা বড়ই কঠিন। তবু আমি বন্ধু তোমার ভুলিনি কোনোদিন। দিবানিশে বাজে তোমার প্রেমের বিন। দিন যায় রাতে যায় মাস বছর। দিন যায় রাতে যায় মাস বছর।